আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যে আমার কাছে যে যে পরিমাণ তথ্য আছে তাতে আমি জানি যে তিনি জীবিত আছেন এবং একই সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও জীবিত আছেন। তো এর মানে হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিজেও নিশ্চিত না যে তিনি একেবারে 100% নিশ্চিত। তার কথা হচ্ছে আমার কাছে যতটুকু তথ্য আছে তাতে আমি জানি যে তিনি জীবিত আছেন এবং ইরানের রাষ্ট্রপতিও জীবিত আছেন, এরকম কথা। তো এখানে একটা ছোটখাটো একটা সন্দেহ থেকে যায়। আবার ইরানের গণমাধ্যম এখনো পর্যন্ত তার জীবিত থাকা না থাকা নিয়ে কোনো ধরনের মন্তব্যই করে নাই, কোনো ধরনের খবরই প্রকাশ করে নাই। এটা নিয়েও কিন্তু পশ্চিমা গণমাধ্যম ব্যাপক পরিমাণে হচ্ছে ক্রিটিসাইজ করছে যে ইরানের পত্রপত্রিকা, ইরানের গণমাধ্যম যেহেতু এখনো বলছে না সে জীবিত আছে নাকি মারা গেছে, সুতরাং মনে হয় সে মারা গেছে। তো এই ধরনের ঘটনাগুলো, এই ধরনের খবরগুলো পশ্চিমা গণমাধ্যম বিভিন্ন সময় করে। যেমন ধরুন, এটা সবচেয়ে বেশি হয় হচ্ছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নিয়ে। যখন কিছুদিন কিম জং উনকে নিয়ে ওই দেশের পত্রপত্রিকা কোনো ধরনের খবর না করে, বা এরা বাইরে থেকে এরকম স্যাটেলাইট ধরে দেখে, আচ্ছা সে এখন কোথায় গেছে, টয়লেটে গেছে, আচ্ছা ঠিক আছে সে এখন কোথায় গেছে, বাইরে যাচ্ছে, এরকম ভাবে তারা যখন তাকে কোথাও খুঁজে না পায় তখন বলে যে হ্যাঁ সে মারা গেছে, কারণ হচ্ছে এক সপ্তাহ পর্যন্ত তাকে নিয়ে কোনো কথাবার্তা নেই। আবার দেখা গেল যে এক সপ্তাহ পরে সে কোনো একটা অনুষ্ঠানে আসছে, সেখান থেকে লাইভ ফুটেজ বা ভিডিও দেখানো হচ্ছে, তখন বলছে হ্যাঁ সে জীবিত আছে। মানে সবকিছু নিয়েই হচ্ছে পশ্চিমা গণমাধ্যমের এই ধরনের কিছু ভাইব থাকে যাদেরকে তারা পছন্দ করে না। সুতরাং এই ক্ষেত্রে তাকে নিয়ে ইসরায়েলি পত্রপত্রিকা এবং পশ্চিমা কিছু গণমাধ্যম যে সন্দেহ তৈরি করেছে, এটা নিয়ে ভাইব চলবে গত আগামী কয়েকদিন, যতক্ষণ পর্যন্ত না ইরান এটা নিয়ে কোনো কথা বলবে। আবার ইরানের দিক থেকে হচ্ছে ভাই এখন আমরা আছি হচ্ছে মানে জ্বালাপোড়া মারামারির মধ্যে, আর এই মুহূর্তে হচ্ছে তুমি কি বললা সেটার বিরুদ্ধে যে আমার বলতে হবে যে হ্যাঁ আমি বেঁচে আছি, দেখো আমি লাইভে আছি। এটা করার তাদের কোনো এই মুহূর্তে কোনো মানে এইরকম লাক্সারি নাই তাদের, এবং তারা করবেও না, স্বাভাবিক। দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আসলে, কোন পক্ষ। আবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে তারা অনেক সময় দাবি করে যে অমুকে আমরা আঘাত করার কারণে সে আহত হয়েছে অথবা নিহত হয়েছে, এরকম দাবি করে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এই দাবিগুলো সঠিক হয়। কিন্তু এই মুহূর্তে এই অবস্থায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিয়ে এই ধরনের দাবি ইসরায়েলি গোয়েন্দা সংস্থাও করে নাই। সুতরাং আমরা একটা ফলাফলে আসতে পারি, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে, যে তার পররাষ্ট্রমন্ত্রীর কথা অনুযায়ী এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত হয় নাই। এবারে ইরান তার মোক্ষম অস্ত্র ব্যবহার করেছে। মোক্ষম অস্ত্রটা কি? মোক্ষম অস্ত্র হচ্ছে হরমুজ প্রণালী। ইরানের বিপ্লবী গার্ড ঘোষণা দিয়েছে তারা ওই অঞ্চলে থাকা সব বেসামরিক এবং ব্যবসায়ী যত জাহাজ আছে সব জাহাজকে তারা বার্তা পাঠিয়েছে যে এই হরমুজ প্রণালী বন্ধ, তোমরা এই হরমুজ প্রণালী দিয়ে আর চলাচল করবে না। হরমুজ প্রণালী নিয়ে একটু আলোচনা করার দরকার, ম্যাপ নিয়ে আলোচনা করবো, ম্যাপ দেখে আলোচনা করবো। তার আগে ইরানে ইসরায়েলের হামলা এবং ইসরায়েলের বিরুদ্ধে বা ইসরায়েলের সাথে আরো যত দোসর আছে তাদের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা নিয়ে একটু সর্বশেষ তথ্য দিয়ে রাখি। ইসরায়েলে আজকে সকাল থেকে ইরান হামলা চালিয়েছে, কারণ হচ্ছে এর আগেই ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে। তো ইসরায়েল শুরুতে ইরানে হামলা চালিয়ে ইরানের তেহরানে, ইরানের আরো 4-5টা শহরে বিভিন্ন স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে, আমেরিকাও হামলা চালিয়েছে। ইসরায়েল আমেরিকার এই হামলায়, যৌথ হামলায় ইরানে এখনো পর্যন্ত প্রায় 100-র মতো বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের হামলার প্রধান টার্গেট ছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, ইরানের রাষ্ট্রপতি, ইরানের গোয়েন্দা প্রধান, ইরানের সেনাপ্রধান, ইরানের বিপ্লবী গার্ডের প্রধান এবং তাদের পরবর্তী অন্যান্য যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা। ইরানে এই আক্রমণে এখনো পর্যন্ত ইরানের কোনো পরমাণু প্রকল্প আঘাতপ্রাপ্ত হয়েছে এরকম কোনো খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক পরমাণু সংস্থা বলছে যে ইসরায়েল এবং আমেরিকার আক্রমণে এখনো পর্যন্ত ইরানের কোনো পরমাণু সংস্থায় তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর তারা পায়নি। কিন্তু ইরানের বিভিন্ন রাষ্ট্রীয় এবং সামরিক সংস্থা, সামরিক স্থাপনায় আঘাত এনেছে ইসরায়েল এবং আমেরিকা। সকাল থেকেই ইরানের গণমাধ্যমগুলো বলছে যে ইরানের বিপ্লবী গার্ডের অনেকগুলো স্থাপনায় আমেরিকা ইসরায়েলের আঘাতে সেগুলো ধ্বংস হয়েছে, অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ইরানের কিছু গণমাধ্যম বলছে যে তারা জানে না এরকম কিছু সংখ্যা, মানে কিছু সংখ্যক এই বিপ্লবী গার্ডের সদস্য নিহত হয়েছে। ইরানের যত গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, বিশেষ করে ব্যবসার দিক থেকে, যেমন ধরুন চাবাহার বন্দর, এরকম আরো যত বন্দর আছে, বন্দর আব্বাস সহ, সেগুলোতেও ইসরায়েল এবং আমেরিকা হামলা চালাচ্ছে। ইরানের সরকারি রাষ্ট্রীয় সামরিক ভবনগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। পাল্টা হামলা হিসেবে ইরান ইসরায়েল আক্রমণ করেছে, এবং একই সাথে এই সমস্ত অঞ্চলে আমেরিকার যেসব দেশে ঘাঁটি আছে, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক, এগুলোতেও
হামলা চালিয়েছে ইরান, সবচেয়ে বেশি হামলা চালিয়েছে কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে। এখন এই ইরানের আক্রমণে ইসরায়েল যে পরিমাণ তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে বলে ধারণা করেছিল সে পরিমাণ পারেনি। এটা ইসরায়েলি গণমাধ্যম বলছে যে ইসরায়েলি গণমাধ্যম এই আক্রমণে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলের সরকার, ইসরায়েলের সেনাবাহিনী এই আক্রমণের আগে যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনায় তারা প্রথম দিনের যদি পরিকল্পনা হিসাব করা হয় তারা সফল হয়নি। এটা হচ্ছে ইসরায়েলি গণমাধ্যমের মন্তব্য। কিরকম সফল হয়নি? এই আক্রমণের আগে ইসরায়েলের পরিকল্পনা ছিল যে প্রথম দিনে এমন ভাবে টার্গেট করবে যে ইরানের ধর্মীয় নেতা, সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং ইরানের সর্বোচ্চ রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে যারা আছে, কি বলে, রাষ্ট্রপতি থেকে শুরু করে, সেনাপ্রধান থেকে শুরু করে, বিপ্লবী গার্ডের প্রধান থেকে শুরু করে যারা আছে এদের অনেকেই হচ্ছে মেরে ফেলবে। সহজ কথা, যেটা এটা ছিল তাদের টার্গেট। এবার সেটার জন্য একদিকে ইসরায়েল এবং আমেরিকা বিমান হামলা চালাবে, অন্যদিকে ইরানের ভিতরে থাকা মোসাদের এজেন্টরা সেখানে গুপ্ত আক্রমণ চালাবে তাদের উপরে। এটা ছিল তাদের টার্গেট এবং সেটা চালিয়েছিল। কিন্তু সেই গুপ্ত আক্রমণে এবং একই সাথে মিসাইল আক্রমণে তারা তাদের টার্গেট ফুলফিল করতে পারেনি। কাউকে এখন পর্যন্ত হত্যা করার দাবিও তারা করতে পারেনি বা নিশ্চয়তাও তারা দিতে পারেনি। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে ইরান যে পাল্টা আক্রমণ করবে সেই পাল্টা আক্রমণ এর আগের বারগুলোতে যেভাবে ঠেকিয়ে দিয়েছিল ইসরায়েল, যে ইসরায়েলের তেমন কোনো বড় কোনো স্থাপনায় আঘাত হানবে না, প্রথম কয়েক ঘন্টা কোনো আক্রমণই হবে না বা সবগুলোই ফেরত বিফলে যাবে, সবগুলোই তারা ঠেকিয়ে দিবে, সেই পরিকল্পনাও সফল হয়নি। কারণ হচ্ছে ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং হাইফা সহ অনেকগুলো শহরে ইরানের মিসাইল আঘাত করেছে এবং তেল আবিব সহ হাইফা শহর সহ অনেক জায়গায় এই ইরানের মিসাইলের আঘাতে ব্যাপক পরিমাণে এলাকা নিয়ে আগুন জ্বলতে দেখা গেছে। সুতরাং এই যে জায়গাটা, যে আয়রন ডোম, তারপরে হচ্ছে আমেরিকার কয়েক লেয়ারের যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এয়ার প্রতিরক্ষা ব্যবস্থা, সিলিং প্রতিরক্ষা ব্যবস্থা, আরো আমেরিকার প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা, সেগুলো যে অপ্রতিরোধ্য না এবং সেগুলো ভেদ করে যে ইরানের মিসাইলগুলো আঘাত হানতে পারে সেটা এবার একেবারে দিনের আলোতে স্পষ্ট হয়েছে। একইভাবে শুধু ইসরায়েলে না, কাতার, দুবাই, দোহা, আরব আমিরাতের আবুধাবি, সৌদি আরবের রিয়াদ, বাহরাইনের মানামা সহ মোটামুটি এই অঞ্চলে যতগুলো দেশ ছিল সবগুলো দেশই আমেরিকার সামরিক ঘাঁটি এবং এগুলোর আশেপাশে ইরানের হামলায় ইরানের মিসাইল আঘাত হেনেছে। অর্থাৎ মিসাইল ঠেকানোর জন্য তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের মিসাইল এগুলোতে সফলভাবে আঘাত হেনেছে। এখন এই পরিস্থিতিতে কি হবে এটার পরে? ইসরায়েল এবং আমেরিকা বলছে, আমেরিকার প্রেসিডেন্ট বলছে যে এই আক্রমণ আমরা দরকার হলে দীর্ঘায়িত করব, এই আক্রমণে আমাদের কিছু সৈন্য মারা যাবে। এটা আমেরিকার রাষ্ট্রপতি বলছে, সে স্বীকার করছে যে আমাদের কিছু সৈন্য হয়তো মারা যাবে, একটু দীর্ঘায়িত করা লাগতে পারে। একটু দীর্ঘায়িত বলতে তারা তাদের কথা অনুযায়ী যে 1-2 সপ্তাহ হয়তো লাগতে পারে, এটা হচ্ছে তাদের কথা। ইসরায়েলের কথা এরকম যে 1-2 সপ্তাহের মধ্যে আমরা ইরানকে মোটামুটি তছনছ করে দেবো, ব্যাস, এরপরে হচ্ছে সুন্দর করে আমরা ঘরে উঠে যাব, একেবারে দুধে ধোয়া তুলসী পাতা। কিন্তু এখন যে পরিস্থিতি, প্রথম দিনের যে অবস্থা, তাতে কিন্তু আমরা বলতে পারি যে দুই পক্ষই সমান সমানে যাচ্ছে, দুই পক্ষই সমান সমানে যাচ্ছে। এখন ইরানের হাতের যে মোক্ষম অস্ত্র, যেটা সে সর্বশেষ ব্যবহার করতে পারে বলে আমরা ধারণা করেছিলাম, সেটা হচ্ছে এই হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। হরমুজ প্রণালী বলতে আমরা কোন জায়গাটুকুকে বুঝাই? এখানে এই যে সাগর, এই সাগরের এই যে একেবারে চিকন যে জায়গাটা, এই চিকন জায়গাটাই হচ্ছে মূলত হরমুজ প্রণালী। এই জায়গাটার এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব হচ্ছে 32 থেকে 33 কিলোমিটার। এই 32-33 কিলোমিটার জায়গা, এইখান দিয়ে আসতে হয় হচ্ছে পারস্য উপসাগর থেকে সব ধরনের তেল গ্যাস। পারস্য উপসাগর থেকে তেল গ্যাস নিয়ে আসে কোন দেশ থেকে তেল গ্যাস নিয়ে আসা হয়? পারস্য উপসাগরের আশেপাশে কি কি দেশ আছে? পারস্য উপসাগরের আশেপাশে আছে হচ্ছে কুয়েত, বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের একটা অংশ, আর হচ্ছে ওইদিকে ইরাক, ইরান। এখন এই যে পার্সিয়ান গালফ যে এরিয়াটা, এই পার্সিয়ান গালফ থেকে আমরা জানি যে এই পার্সিয়ান গালফের এই জায়গা থেকে যে পরিমাণ তেল গ্যাস যায় সেটা বিশ্বের মোট তেল গ্যাসের প্রায় 20 থেকে 30%, মানে 5 ভাগের 1 ভাগ শুধুমাত্র এই জায়গা থেকে যায়। কিছু কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে যে ইসরায়েলের দিকে ধেয়ে আসছে ইরানি মিসাইল, ডজন ডজন মিসাইল আকাশে উঠছে ইরান থেকে এবং বিভিন্ন দেশের আকাশসীমা পাড়ি দিয়ে ইসরায়েলের দিকে যাচ্ছে। এরকম ফুটেজও দেখা যাচ্ছে এখন গণমাধ্যমে।
এই যে আরেকটা ঘটনা, যে মার্কিন রণতরীগুলো, একটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন, আরেকটা মার্কিন রণতরী, এবং এই রণতরীর সাথে সাথে যে এই রণতরীর সাথে সাথে যে আরো অনেকগুলো জাহাজ আছে, সেই জাহাজগুলো ইরানের আশেপাশে ওমানের কাছে অবস্থান করছে। সেগুলোতে ইরান আক্রমণ করছে কিনা এই প্রশ্ন অনেক দর্শকের। সেগুলোতে এখনো পর্যন্ত আক্রমণের খবর আমরা পাইনি। আল জাজিরাকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে যুক্তরাষ্ট্র কূটনীতির পথের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং কূটনীতিকে যুক্তরাষ্ট্র কোনো ধরনের গুরুত্ব দিচ্ছে না। কিছু কিছু ছবিতে, গাজা উপত্যকা থেকে তোলা কিছু ছবিতে দেখা যাচ্ছে যে ইরানি অনেকগুলো মিসাইল একত্রে আছড়ে পড়ছে ইসরায়েলের উপরে, এরকম কিছু ছবি গাজা উপত্যকা থেকে দেখা যাচ্ছে। গাজা উপত্যকা থেকে তোলা আরো অনেক ফুটেজে দেখা যাচ্ছে যে ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের মিসাইল আক্রমণের পরে সেগুলোতে আগুন ধরে গিয়েছে। কুয়েতের বিমানবন্দরের একটা টার্মিনালে ইরানি ড্রোনের আঘাত